হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন বিমল করের লেখা একটি গল্প, এক ফেরিওয়ালা। রোজ যেমন আজও বাড়ি ফিরে শোভনা প্রথমেই বলল, তোমার ফেরিওয়ালা এসেছিল? মাথা নাড়ালাম, না, আসেনি। শোভনা তার চটির স্ট্র্যাপ খুলছিল, বলল, ঠিক বলছো, আসেনি। দুপায়ের চটি খুলে পিঠ সোজা করল শোভনা। মুখ তুলে কথা বলতে পারো না? মুখ তুলে কথা বলার অভ্যেসটা আমার নষ্ট হয়ে গিয়েছে। এখন আর বড় একটা মুখ তুলতে পারি না, অন্তত এখন নয়, যখন সারা দিন খেটে খুঁটে অঙ্গ কালি করে শোভনা বাড়ি ফেরে সন্ধেবেলায়। ঘরের দিকে পা বাড়িয়ে শোভনা বলল, তোমার যা মুখ, দেখলেই কিছু বোঝা যায় না। সত্যি বলছো না মিথ্যে কথা বলছো? শোভনার পেছন পেছন আমি ঘরে ঢুকলাম। বাতি জ্বলছে, পাখা চলছিল না। আমার আর পাখা লাগে না এখন। কার্তিক মাস পড়ে গিয়েছে কবেই। পাখা চালিয়ে পয়সা নষ্ট করার উচিত নয়। শোভনা কাঁধের অফিস ব্যাগটা বিছানায় ফেলে দিয়ে পাখা চালিয়ে দিল। দিয়ে কয়েক মুহূর্ত পাখার তলায় দাঁড়িয়ে থাকল, দুহাত কপালের কাছে তুলে, যেন মাথার যন্ত্রণা কমাতে কপালের রগ টিপে ধরেছে। ভঙ্গিটা বেশ নাটকীয়। ক্লান্তির অস্ফুষ্ট শব্দ করল বার কয়েক শোভনা। তারপর গায়ের আঁচল সরিয়ে সরসর করে শাড়ি খুলে আনলায় ফেলে দিল। আজ তাহলে কি বিক্রি করলে? ফেরিওয়ালা আসেনি তো তোমার চলল কেমন করে? আমি চুপ। শোভনাকেও দেখছিলাম না, তবু বুঝতে পারছিলাম ও জামা টামা খুলে একটা জোব্বা তুলে নিয়ে বাথরুমে চলে গেল। শাড়িটারির নাকি আজকাল ভীষণ দাম। গামছার মতো একটা শাড়ি বা সুতো ধরতে দাও, 70-80 নিয়ে নেবে। তার চেয়ে দুটো ডানা মেলা আলখাল্লায় হেসে খেলে বছর কেটে যায়। আর কী বা বয়স শোভনার, এই তো সবে 29। আমার স্ত্রী বাড়ি ফিরলে আমাকেই দরজা খুলে দিতে হয়। দরজা খোলার কাজটা একসময় আমি ঠিক মতো করতে পারতাম না, কষ্ট হতো। যার ডান হাত মাত্র কোনোই পর্যন্ত আর বাঁ হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত নিচের দিকে ঝুলে থাকে, তার পক্ষে দরজার ছিটকিনি খোলা সহজ ব্যাপার নয়, খুবই কঠিন, প্রায় অসম্ভব। তবে জগতে 12 আনা অসম্ভবই সম্ভব হয়ে যায়। আমারও হয়েছে। বছর দেড়েকের বেশি চেষ্টা করতে করতে কাজটা রপ্ত করে নিয়েছি। হুড়কো এবং ছিটকিনি দুটোই এখন চট করে খুলে ফেলতে পারি। তার জন্য আমাকে সামান্য বুদ্ধি খাটাতে হয়েছে। দিনের বেলায় এসব দরজা খোলার ঝঞ্ঝাট আমাকে পোহাতে হয় না। তখন ও এখনো বাড়িতে থাকে। ও মানে আমার স্ত্রী শোভনা। গোপালের মাসি বলে যে মেয়েটি কাজ করে, সেও থাকে 2-1 ঘন্টা। দরজা খোলা বন্ধের কাজটা ওরাই করে। শোভনা 10টা নাগাদ বেরিয়ে যায়। চাকরি বলে কথা, আহা কত কষ্ট তার। সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই কাজের বোঝা যেন তার ঘাড়ের ওপর ছপ ছপ করে পড়তে থাকে। বিছানা পরিষ্কার, চায়ের ব্যবস্থা, দুধের বোতল আর বাজার করা, প্লাস্টিকের ঝুড়ি নিয়ে বাজার। মাঝে মাঝে আমাকেও বাজারে যেতে হয়, বাঁ কাঁধে থলি ঝুলিয়ে। কিন্তু শোভনা আমার বাজার যাওয়া পছন্দ করে না। আমি পয়সা সরাই, শোভনাই বাজার করে। ফিরে এসেই রান্না বান্না স্নান, দুটো মুখে গুঁজতে গুঁজতেই ঘড়ির কাঁটা 9-এর ঘর ধরধর করছে। শাড়ি জামা পাল্টে ব্যাগ কাঁধে ঝুলিয়ে শোভনা যখন আসছি বলে বেরিয়ে যায়,
তখন সারা কলকাতায় অফিসের প্রথম ঘন্টি পড়তে শুরু করেছে। ফিরতে ফিরতে শোভনার সন্ধে 7, 7:30, কোনো দিন রাতও হয়ে যায়। কলকাতা শহর বলে কথা, মিছিল, জ্যাম, ট্রামের ধাক্কা, বাস, মিনিবাসের খেয়াল খুশি, ফুটবল মাঠের জের, এইসব ধরে নিতেই হবে। তাছাড়া কাজও মানুষকে দেরি করিয়ে দেয়। শোভনা বা লাইব্রেরিয়ান, স্কুল কলেজের নয়, টেকনিক্যাল ইনস্টিটিউটের। সেখানকার 7-8 জন লাইব্রেরিয়ানের সে একজন। 750 টাকার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেডে কাজ শুরু করে এখন 3 বছরের মাথায় 925 এসে দাঁড়িয়েছে। 3 বছর আগে পরে অনেক তফাৎ। বছর 3 আগে আমি বা কম কি ছিলাম? রাজ অ্যান্ড রাজু অটোমোবাইলে আমার মাইনে ছিল 1800 টাকা। রাজহারিতে আরও 200-400 টাকা হয়ে যেত। না, চুরি চামারি নয়, ভদ্রলোকের ছেলে, চুরি করব কেন? 1-8 জন ভালো পার্টি হাতে কিছু গুঁজে দিয়ে যেত। সরকার, তুমি নিজে একবার চেক করবে, এত তেল পুড়ছে, তেলের কি দাম বুঝছো তো? তারপর তোমার মোবিল চেম্বার, ব্যাপারটা কি হে? রোজই শুনি লিক করে। মোটর মেকানিক বা মিস্ত্রি বলতে যা বোঝায় আমি তা ছিলাম না। আমার ডিপ্লোমা ছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কাজকর্ম বুঝতাম, 200-100 টাকা যা বাড়তি আসতো সেটা একরকম হাতযশের জন্য। কেন এমন হলো আমি জানি না, কিন্তু সংসারে অহরহ এই রকম হচ্ছে। পল্টু দত্তের মতো দারুণ ফুটবল খেলোয়াড়, বিধবা মায়ের একমাত্র সন্তান মারা গেল ক্যান্সারে, মাত্র 25 বছর বয়সে। পল্টু আমার স্কুলের বন্ধু ছিল। ও মারা যাওয়ার পর আমার খুব বন্ধ হয়ে গিয়েছিল। রাজ অটোমোবাইলের আনন্দ কেমন দেখতে দেখতে ঝরঝরে মোটর বাইক অ্যাক্সিডেন্টে চুরচুর হয়ে গেল। হাত পা বুক গুঁড়ো গুঁড়ো। আহা বেচারি, এরকম তো হচ্ছেই। কোথাও কিছু নেই, আমের চাকার তলায় চলে গেল। বাসের ধাক্কায় মাথা থেঁতলে 5-7 ঘন্টার মধ্যে মারা গেল। সুজিত কিভাবে আগুনে পুড়ে মারা গেল, কল্পনা করা যায়? আমার বেলাতে কি যে হয়ে গেল! পুরনো একটা গাড়ির কাজ দেখতে গিয়ে জখম হয়ে গেলাম, বড় রকমের জখম, গ্যাঙ্গিন। আমার একটা হাত চলে গেল, পুরো হাত হলো আধা হাদি। আর বাঁ হাতের জখম ওপর সামলানো গেলেও কবজির কাছ থেকে ঝুলে থাকলো যেন ডানা ভাঙা পাখি। তখন থেকেই আমি অকেজো, অক্ষম, অচল। আর আমার কাজ করার কিছুই থাকলো না। বাড়ি আমার সব। কদাচিৎ একটু হাওয়া খেতে যেতে, লোকজনের মুখ দেখতে বাইরে যাই, অবশ্য যদি আমার বউ শোভনা তখন বাড়িতে থাকে। এই ফ্ল্যাটটা আমি জোগাড় করেছিলাম। তখন আমার হাতযশের দৌলতে এক বাবুর গাড়ি সারাই করে তার মন গলিয়েছিলাম। উনি উঁচু দরের লোক, তার জন্যই এই এক ঘরের ফ্ল্যাট। শোভনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল 82 সালে। তখন ওর বয়স 23-24, আমার 27-28। প্রেম ভালোবাসা করে বিয়ে। মাসের পর মাস ভালো বাসাবাসি করেছি। মাঠ ময়দান সিনেমা খাওয়া দাওয়া দীঘা পুরী করে যখন দুজনেরই চোখের তলায় মিশে আছি, বিয়েটা হয়ে গেল। শোভনার বাড়ি থেকে আপত্তি ছিল, মিস্ত্রির সঙ্গে বিয়ে। শোভনা গ্রাহ্য করল না, বিয়ে হয়ে গেল। আমরা খুবই খুশি হয়েছিলাম। খুশি ছাড়া আমাদের বাড়িতে কিছু ছিল না। আমাদের সকাল বিকেল রাত খুশি আর আহ্লাদের মধ্যে কেটে যেত। আমরা ভাবতাম এইভাবেই আমরা থেকে যেতে পারব। কিন্তু 2 বছরের মাথায় আমার যা যাবার চলে গেল। 8-10 মাস হাসপাতাল, মাঝে মাঝে কি যে সব হতো কে জানে। তারপর হাসপাতাল থেকে বাড়ি, আর তারপর ধীরে ধীরে আমি আমার স্ত্রীর নিতান্তই পোষ্য হয়ে উঠলাম। মুখ মুছে চুল সামলে নিয়ে শোভনা হঠাৎ
তার কাঁধে ঝোলানো অফিস ব্যাগ তুলে নিয়ে বলল, অফিসে একটা ফেয়ারওয়েল ছিল, প্যাকেট দিলে সবাইকে বলে ব্যাগ খুলে একটা ছোট্ট প্যাকেট বার করলো। তোমার জন্য রেখে দিয়েছি, নাও খাও। হাতে দিল না শোভনা, গোল টেবিলটার ওপর রেখে দিল। মাথা ছিঁড়ে যাচ্ছে, আগে চা খাই। শোভনা ঘরের বাইরে চলে গেল, রান্নাঘরে। প্যাকেটটা খুলে দেখি একটা চটকানো পেস্ট্রি আর ভেজিটেবল চপ। চপটা ফেটে গিয়ে চেপটে গিয়েছে। খিদে জিনিসটা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়। বিকেলে এক টুকরো বাসি পাউরুটি আর শুকনো কয়েকটা বাদাম খেয়েছিলাম। আমার খিদে ছিল, পেস্ট্রিটা খেতে লাগলাম। রান্নাঘরে স্টোভ জ্বালিয়ে শোভনা চা করছে, একটু আধটু শব্দ আসছে। শোভনা মাঝে মাঝে এইভাবে আমার জন্য কিছু খাবার আনে। কোনো দিন হয়তো ঝালমুড়ি, কোনো দিন শুকনো চিড়ে ভাজা বাদাম, কোনো দিন বা একটা টিফিন কেক। রোজ নয়, কোনো কোনো দিন। তার ফেরা দেরি হয়ে গেলে, 8টা 9টা বেজে গেলে রাস্তা থেকে রোলও কিনে এনেছে। এই তো দিন 10-12 আগে শোভনা আসে না করে প্রায় 9:30টায় ফিরল। আমার ভাবনা হচ্ছিল খুবই, কি হলো। শোভনা যখন ফিরল দেখি তার চোখ সামান্য লালচে, মুখ জোড়া হাসি, হাতে কষা মাংসের ভাঁড় আর কাগজে মোড়া রুটি। বলল, জয়ারা সিনেমা দেখতে ধরে নিয়ে গেল একটা দল, পালিয়ে আসতে পারি না, নাও তোমার জন্যে রুটি মাংস নিয়ে এলাম। আমি আর খাবো না, ওদের পাল্লায় পড়ে মোগলাই পরোটা খেয়েছি, পেট ঠাস। সেই রুটি মাংস আমি একলা বসে বসে খেয়েছি, একটুও ফেলিনি। এমনকি কুকুরের মতো হাড়গুলোও চিবিয়েছি। নিজের বউয়ের রোজগারে খাই, লজ্জার কি আছে। চা নিয়ে ফিরে এলো শোভনা। নাও। নিজের জন্য কাঁচের গ্লাসে করে চা এনেছে, আমার জন্য সরু কাপে, অ্যালুমিনিয়ামের কাপ, ধরতে সুবিধা হয় আমার। বিছানায় বসে পড়ল শোভনা, 2-4 ঢোক চা খেলো চুপচাপ। খেয়েছ? শোভনা বলল, পেস্ট্রি খেয়েছি। চপ? গন্ধ, পচে গেছে। পচে গেছে? শোভনা আমার দিকে এমন করে তাকালো যেন টাটকা পচা এসব কথা মুখে আনাই আমার অন্যায়। হঠাৎ তার গালের একটা পাশ একটু কুঁচকে গেল। আমাদের অফিস ক্যান্টিনে তৈরি, রেপসিডে ভাজা, পচবে কেমন করে? আমি কথার জবাব দিলাম না। শোভনা চায়ের গ্লাসটা একবার কপালে ঠেকালো, যেন মাথার যন্ত্রণায় তাত লাগালো। গ্লাস সরিয়ে নিয়ে বলল, তোমার জিভ তো এমনিতেই পচে থাকে, স্বাদটা তার বুঝবে কেমন করে? ফেরিওয়ালা এসেছিল? আসেনি আজ? না, মিথ্যে কথা বলছো। আসেনি? ঠিক আছে, সত্যি কি মিথ্যে বলছো আমি দেখছি। তুমি সব ব্যাপারে এত অবিশ্বাস করো কেন? তোমার গুণে করি, একটা জিনিসও তো রাখলে না বাড়িতে, যা পারছো লুকিয়ে ফেরিওয়ালার হাতে গুঁজে দিচ্ছ। যা আসে তাই, 2 টাকা 5 টাকা 1 টাকা, একটা আধুলি এলেও হলো। ছি ছি। ধরা পড়া পাকা চোরের মতো আমি চুপ করে থাকলাম, অন্যদিকে তাকিয়ে। আর কোনো কথাবার্তা নেই, দুজনেই চুপচাপ। শোভনা চা শেষ করে কাঁচের গ্লাসটা মাটিতে নামিয়ে রাখল, রেখে বিছানায় শুয়ে পড়ল। খানিকক্ষণ জিরিয়ে নেবে, আধ ঘন্টা কি 40-45 মিনিট। ঘুমিয়েও পড়ে কোনো কোনো দিন, ছোট ঘুম। তারপর উঠে রান্নাঘরে যায়, 5-7খানা রুটি সেঁকে নেয়, ভাজাভুজি করে নেয় সামান্য। খাওয়া দাওয়া শেষ করে শুতে শুতে 10টা 10:15। শোভনা প্রথমে সোজা হয়ে শুয়েছিল, ডান হাত দিয়ে চোখ আড়াল করল, করে নড়ে চড়ে পাশ ফিরল, দেওয়ালের দিকে মুখ। সামান্য পরেই বলল, অমৃতাঞ্জন।
শিশিটা খুঁজে নিয়ে শোভনাকে দিতেই সে শিশির ঢাকনা খুলে মাথার যন্ত্রণায় মরে যাচ্ছি বলতে বলতে আঙুলে খানিকটা মলম তুলে কপালে রগড়াতে লাগলো। পরিশ্রম, ক্লান্তি, ফেয়ার অয়েল, ট্রাম, বাস, মাথা ধরাই স্বাভাবিক, আর তার উপর বিরক্তি। দিনের পর দিন আর কত বিরক্তি সহ্য করা যায়। আর পারছি না। শোভনা যন্ত্রণায় গলায় বলল, সারা গা ভেঙে যাচ্ছে, পিঠ, কোমর। ফ্লু হবে নাকি? হতেই পারে। হলেই হলো, সবই হতে পারে। হলে আর কি, তখন মরতে পারলেই বাঁচি। একটু ঘুমিয়ে নাও না। ঘুম আমার কেনা, বাতিটা নিভিয়ে দিচ্ছি, দেখো যদি আরাম পাও। আরাম আসছে জন্মে। আমি আর কিছু বললাম না। পশ্চিমের জানলার দিকে আমার একটা চেয়ার আছে। চেয়ারের পাশে হাত তেরেকের একটা র্যাক মতন, র্যাকের মাথায় টুকিটাকি। শোভনা দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকলো। আমি তার কাঁধ, পিঠ, মাথার পেছন, পায়ের গোড়ালি দেখতে পাচ্ছিলাম। এত খাটাখাটনি সত্ত্বেও শোভনা রোগা হচ্ছে না, বরং খানিকটা ফুলে যাচ্ছে। ওর কোমর এবং পেছন এখন বেশ ভারী ভারী দেখায়। শুয়ে শুয়েই শোভনা বলল, কাল থেকে আমি 9টার মধ্যে অফিস বেরিয়ে যাব। কেন? কাজ পড়েছে। বেশি খাটাচ্ছে না? খাটাক, তবু ভালো। বাড়িতে আছে কি? বাড়িতে সত্যিই কিছু নেই। হাত কাটা নুলো স্বামী, ময়লা দেওয়াল, 2-4টে আসবাবপত্র প্রায় আবর্জনার মতো হয়ে উঠেছে, আর ভাঙাচোরা টোল খাওয়া কয়েকটা বাসনপত্র। তখনও 3টে বিড়ি র্যাকের ওপর পড়েছিল। সারাদিনে 8-10টা বিড়ি আমার বরাদ্দ। শোভনাই পয়সা দেয়। বিড়ি ধরানো আমার অভ্যেস হয়ে গিয়েছে। দেশলাইয়ের কাঠিও বড় নষ্ট হয় না। বিড়ি ধরাবার সঙ্গে সঙ্গে শোভনা আবার বলল, আবার বিড়ি? না, একটা খাচ্ছি। আর কত খাবে? ফেরিওয়ালা বুঝি খাইয়ে যায়নি আজও? আমি দেখছি, মাথায় একটু কমুক। আজ ফেরিওয়ালা আসেনি। রোজ সে আসে না, মাঝে মাঝে আসে দুপুরবেলায়। তখন সব চুপচাপ, বাড়িতে আমি একলা। সে এসে বাইরে থেকে খুটখুট করে কড়া নাড়ে। বাবু, আমি। দরজা খুলে দিয়ে ফেরিওয়ালা রাম সদয়কে। বছর 40 বয়স, পরনে পাতার মতন গায়ের রং, দোহারা চেহারা। তার মাথায় একটা বড় ঝুড়ি, কাঁধে বস্তার মতো কাপড়ের গাঁঠরি। ফেরিওয়ালা ঝুড়ির মাথায় দড়ির জাল। অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বিক্রি করে ফেরিওয়ালা। কেটলি, বাটি, চায়ের কাপ, হাতা, খুন্তি, এইসব। তার কাঁধের ঝোলাটা রয়েছে পুরনো জিনিস কেনার জন্য। তোবড়ানো হাঁড়ি কুড়ি থেকে যা পায় কিনে নেয়। বলে শুধু বাসন বেচে চলে না বলেই বেচা কেনা দুই করে। রামসদয় আমার কাছে অনেক দিন ধরেই আসছে। আসে, বসে, জল খায়, খৈনি পাকায়, আমাকে দেয়। খৈনির নেশাটা রামসদয় শিখিয়েছে। লোকটা গল্পবাজ, হরেক রকম গল্প করে। তার ছাপড়া জেলার গল্প থেকে কলকাতায় হাতিবাগানের গল্প পর্যন্ত। তার বউয়ের, বুড়ো বাপের, ছেলের গল্পও শোনায়। রামসদয়কে আমি একসময় লুকিয়ে লুকিয়ে ঘরের এটা ওটাও দিয়েছি, এমনকি আমার পুরনো জামা প্যান্ট তা পর্যন্ত। এখন আর বেচার মতো কিছু নেই, তবু যদি কিছু চোখে পড়ে যায় বেচে দিই। শোভনার কাছে ধরাও পড়ে যায়, গালমন্দ খাই। রামসদয় এখন আর আমার কাছে ফেরিওয়ালা নয়, বন্ধু। তার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। মাঝে মাঝেই সে তার কাঁধ ঝোলার মধ্যে থেকে আমার জন্যে বোতল করে দিশি মদ চোলাই এনে দেয়। আমি সেটা বাড়ির কোনো পাত্রে ঢেলে নিয়ে বোতলটাকে তাকে ফেরত দিয়ে দিই। না দিলে শোভনার কাছে ধরা পড়ে যাব। শোভনার ভীষণ চোখ, তার কাছে ধরাও পড়েছি অনেকবার।
দুপুর দুপুর নেশাটুকু সেরে নিলে সন্ধেবেলায় শোভনা যখন ফেরে তখন আর বাড়ির মধ্যে কোনো গন্ধ থাকে না। আমাকেও দেখে বোঝার উপায় নেই একটু নেশা টেশা সেরে রেখেছি অনেক আগেই। যে লোক মাঝে মাঝে আমায় নেশা জুগিয়ে যায় বাড়ি বয়ে এসে, তা তো এখন আর বাড়িতে বিক্রির মতন কিচ্ছু নেই। নিজের পুরনো জামা প্যান্ট, জুতো, বাসনপত্র, ভাঙাচোরা লোহার টুকরো, এমনকি শোভনার কানের দুল, পায়ে পরা রূপোর আংটি পর্যন্ত বেচে দিয়েছি। এখন আর শোভনা কাঠের আলমারির চাবি বাড়িতে রেখে যায় না, আমার জন্যে শুধু ঘরটুকু ফেলে রেখে যায়। রোজ যেমন হয় আজও সেই রকম হলো। ছোট্ট একটা ঘুম সেরে শোভনা উঠে পড়ল, উঠে রান্নাঘরে চলে গেল। খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় 10। এখন খানিকটা ঠান্ডা লাগছে। শোভনা বিছানায় শুতে যাওয়ার আগে তার ব্যাগ থেকে কিসের একটা ওষুধ বার করে খেলো, খেয়ে শুয়ে পড়ল। বলল, পাখাটা বন্ধ করে দাও। পাখা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে এসে দেখি শোভনা রোজকার মতো শুয়ে রয়েছে, দেওয়ালের দিকে মুখ করে। ও আমার দিকে পাশ ফিরে আজকাল শোয় না। শুয়ে থাকতে থাকতে হাই তুলল শোভনা, সামান্য উসখুস করল, একবার মাথার খোঁপায় হাত দিয়ে বোধহয় চুল আলগা করল। তারপর বলল, কাল আমায় ফিরতে দেরি হবে, রাতও হতে পারে। অফিসের কাজ? না, একজনকে দেখতে যাব, নার্সিংহোমে আছে, সেই নিউ আলিপুর। কী অসুখ? অসুখ নয়, বাচ্চা হয়েছে, নন্দিতা। ও, একটু চুপচাপ। শোভনাই আবার বলল, বাঁকা করেই, তোমারই সুবিধে, ফেরিওয়ালা এলে ঘটি বাটি বেচে বসে থাকবে। সত্যি লজ্জাও করে না তোমার? পেটে ভাত জোটে না বলে মদ জোটে? আমি চুপ। শোভনাও কথা বলল না। কে কখন ঘুমিয়ে পড়লাম কে জানে। সকালে ঘুম ভাঙতে দেখি ফর্সা হয়ে গিয়েছে, শীত শীত করছিল। শোভনা খানিকটা সোজা হয়ে শুয়ে আছে, কিন্তু হেমন্তের ভোরের শীতে সামান্য কুঁচকে আছে, দুহাত বুকের কাছে। পায়ের তলায় কিচ্ছু নেই। একটা চাদর আলনার দিকে পড়েছিল, চাদরটা আনতে উঠলাম। খোলা জানলা দিয়ে ঠান্ডা আসছে। চাদর এনে শোভনার গায়ে আলতো করে ঢাকা দিতে গিয়ে দেখি ওর গায়ের আলখাল্লার খানিকটা খুলে ফাঁক হয়ে গিয়েছে। শোভনা কিন্তু গায়ে গতরে অনেকটা ফুলে উঠেছে আজকাল। এত পরিশ্রম, কষ্ট, মনস্তাপ, বিরক্তি, তা সত্ত্বেও ফুলে উঠছে। বয়সের গুণ হয়তো। মেয়েরা কি বয়সে ভারী হয়ে যায়? শোভনার পেট কোমর বেশ ভারী। না না, আমি সন্দিগ্ধ হওয়ার মতো স্বামী নই। কেনই বা হব? পুরুষ মানুষ হয়েও আমি অকর্মণ্য, অক্ষম। আমার কোনো মেধা ছিল না, ছিল শ্রম বিক্রি করার ক্ষমতা। সে ক্ষমতা আর আমার নেই। ভগবান আমায় মেরে রেখেছেন। আমি আমার স্ত্রীর মুখাপেক্ষী, তারই পোষ্য। শোভনা আমার স্ত্রী, ভাগ্যবতী। তার হাত পা মুখ চোখ শরীর কত কি আছে। সে পরিশ্রমী, তার কত না দেওয়ার আছে। জামা গুছিয়ে চাদরটা আলগা করে তার গায়ে বিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শোভনা পাশ ফিরে কুঁকড়ে গেল। গিয়ে ঘুমের মধ্যে বিড়বিড় করে বলল, জানলাটা বন্ধ করে দাও। জানলা বন্ধ করতেই সকালের ফর্সা ঘরের মধ্যে কালো হয়ে উঠল। শোভনা ঘুমিয়ে থাকল। আমি বাইরে এসে প্যাসেজে দাঁড়িয়ে থাকলাম চুপচাপ। তারপর আমার আধখানা ডান হাত আর নুলো গছের বাঁ হাত দিয়ে সদর দরজা খোলার চেষ্টা করতে লাগলাম। সকালে কি সব অসাড় লাগে কে জানে। দরজা খুলতে বড্ড কষ্ট হচ্ছিল।